Hey, hi, Assalamu alaikum everyone. This is your own Ergulam Morshid and welcome to another episode of খেলার চোখ। বরাবরের মতোই আমার সাথে আছেন নবী নওয়াজ ভাই। কথা বলবো গত রাতে ঘটে যাওয়া বায়ার্ন ভার্সেস পিএসজির আলিয়াঞ্জ অ্যারেনাতে যা ঘটলো। ওই ভাই, কেমন আছেন এবং গতকালকের একাদশ আসলে কেমন ছিল এবং আপনার কাছে গত রাতের ম্যাচটা কেমন লেগেছে? আর সত্য কথা বলতে গতকালের ম্যাচটা আসলে আমরা যতটা স্কোর আশা করছিলাম ততটা কিন্তু হয় নাই। তো এই ম্যাচের মধ্যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আলটিমেটলি লুইস এনরিকে তিনি যেটা খেলান আর কি 4-3-3, আর বায়ার্ন মিউনিখ কিন্তু আলটিমেটলি 4-2-3-1 এটা খেলানোর চেষ্টা করছেন। কিন্তু ম্যাচের মধ্যে আমরা যেটা দেখছি সেটা আসলে প্যারিসের একাদশটা আসলে 4-4-2 ছিল, যেখানে আমরা দেখছি যে হাকিমি একটা ইনজুরিতে পড়ার কারণে জায়ার এমেরিকে কিন্তু সেই জায়গায় খেলানো হয়েছে। এবং এর পাশাপাশি আমরা দেখছি যে দুয়েকে যেভাবে আমরা উইংয়ে দেখি তাকে কিন্তু একটু মিডে খেলানো হয়েছে। তো এই কারণে প্যারিসের ফরমেশনটা হয়েছে আলটিমেটলি 4-4-2, আর বায়ার্ন মিউনিখ আলটিমেটলি ভিনসেন্ট কম্পানি 4-2-3-1 খেলাইছেন। এই যে লুই এনরিক তাহলে যে পজিশন রোটেশনটা করেছে বা পজিশনের যে চেঞ্জেস এনেছে, এতে আসলে লাভটা কি হয়েছে? আর দেখেন, আমরা যখন ম্যাচের মধ্যে দেখছি যে আলটিমেটলি ভিতিনিয়া, এটা কিন্তু আমরা এর আগেও বলছিলাম যে ভিতিনিয়া কিন্তু একজন সেন্টার ব্যাক রোল হিসাবে, থার্ড সেন্টার ব্যাক রোল হিসাবে প্লে করে। তো এইটা যখন করছে তখন কিন্তু আমরা দেখছি যে বায়ার্ন মিউনিখের পুরো খেলাটা হচ্ছে ম্যান টু ম্যান মার্কিং, হাইলি প্রেস করে এরকম খেলার। তো ভিতিনিয়াকে মার্ক করা হয়েছিল আসলে কিমিক যে মার্ক করছিল। তো কিমিক যখন তাকে মার্ক করছে এবং ভিতিনা যখন তার পজিশনটা চেঞ্জ করছে আলটিমেটলি, তখন কিন্তু কিমিক আলটিমেটলি চলে গেছে একদম প্যারিসের ডিবক্সে। তো প্যারিসের ডিবক্সে যাওয়ার কারণে এখানে কিন্তু একটা বিশাল বড় একটা স্পেস ক্রিয়েট হয়েছে। যখন এই স্পেসটা ক্রিয়েট হয়েছে তখন কিন্তু আলটিমেটলি প্যারিসের যে ডিফেন্ডার ছিল সেটা মার্কিউনোস, তার রোলটা কিন্তু একটু রাইট ব্যাকে চলে গেছে। রাইট ব্যাকে চলে যাওয়ার কারণে জায়ার এমেরি আবার উপর দিকে একটু উঠে আসছে, এবং উঠে যাওয়ার কারণে এইদিকে দেখা গেছে যে দুয়ে আরও বেশি উপরে চলে গেছে। তখন বায়ার্ন মিউনিখের একটা বিগেস্ট স্পেস ক্রিয়েট হয়েছে, যেটা কিন্তু আলটিমেটলি ভিনসেন্ট কম্পানি একটা ইরোর করছেন। তাহলে নবী ভাই, এই যে কিমিক উপরে চলে গেলেন, সেখানে তিনি গিয়ে একটা পজিশন রোটেট করলেন, এইটা আসলে কতটা প্রভাব ফেলেছে গেমের মধ্যে? তো এইটা আমরা যখন দেখছি যে আলটিমেটলি কিমিক ভিতিনাকে ধরতে চলে গেছে ডিবক্সের মধ্যে, কারণ আমরা দেখছি যে বায়ার্ন মিউনিখ কিন্তু ম্যান টু ম্যান মার্ক করে। যখন কিমিক চলে গেছেন তখন কিন্তু পাভলোভিচের যে পজিশনটা ছিল, পাভলোভিচ একটু চাপে গেছে। চাপে যাওয়ার কারণে আলটিমেটলি কিছুটা স্পেস ক্রিয়েট হয়েছে ম্যাচের মধ্যে। তখন ওলিসে হচ্ছে তার যে রাইট উইং পজিশনটা, সেই রাইট উইং পজিশন থেকে মিডফিল্ডে চলে আসছেন, যে কারণে আমরা প্যারিসের মধ্যে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে নুনো মেন্ডেস আর হচ্ছে ফ্যাবিয়ান রুইজের মধ্যে যে কম্বিনেশনটা ছিল, তারা কিন্তু একটু পজিশনটা একটু রোটেট করে ফেলছে। রোটেট করার পেছনে এরপরে আমরা দেখছি যে আলটিমেটলি কিমিক যখন আলটিমেটলি ডিবক্সের মধ্যে চলে গেছে তখন কিন্তু বিশাল বড় একটা স্পেস তৈরি হয়েছে আলটিমেটলি লেফটে, প্যারিসের লেফটে। আর প্যারিসের লেফট যদি আপনি দেখেন যে নুনো মেন্ডেস এবং ফ্যাবিয়ান রুইস তারা রোটেট করে খেলছে, যেটা আমি আগেও বললাম। এরপরে দেখা গেছে সেখানে কাভারেজ স্কেলিয়া একটা বিশাল স্পেস পাইছে। আপনি যদি প্রথম ম্যাচের 3 মিনিটের মধ্যে দেখেন, বায়ার্ন কিন্তু একটা ডিজাস্টারের মধ্যে পড়ছে। কারণ যখন পুরো ম্যাচে যদি আপনি দেখেন যে কাভারেজ স্কেলিয়াকে পুরোটা টার্গেট করেছিল উপামেকানো, কিন্তু কাভারেজ স্কেলিয়ার যে মুভমেন্ট বা ভীষণ সেটা কিন্তু উপামেকানোর সাথে যায় না। যে কারণে কাভারেজ স্কেলিয়া প্রথমত মোস্ট প্রবলেম আমার জানা মতে যে সে প্রথমত ফ্যাবিয়ান রুইসকে বলটা 1-to-1 খেললো, এবং ফ্যাবিয়ান রুইস তারপরে হচ্ছে একটা বল ডেলিভার করলো, এবং কাভারেজ স্কেলিয়ার যে গতি, সেই গতিটাতে কিন্তু বিট হলেন আলটিমেটলি উপামেকানো। তারপর একটা ক্রস করলো এবং ড্যাম্বেলের একটা অসাধারণ ফিনিশিং। এইখানে আমরা দেখছি যে এরিকটা যে ছিল সে হচ্ছে আলটিমেটলি কিন্তু মায়ানমার করছিল হচ্ছে ডেম্বেলেকে, কিন্তু এরিকটা যখন ডেম্বেলের স্পিডের সাথে মেলায় উঠতে পারেন নাই, এবং উপামেকানোর সাথে কাভারেজ স্কেলিয়ার যে ভীষণটা যেটা ম্যাচ করে নাই, এই কারণে কিন্তু বায়ার্ন মিউনিখ প্রথমেই একটা গোল কনসিড করলো। ওই ভাই, ইউসিএল এর সেমিফাইনাল ম্যাচ, সেখানে আসলে আলিয়াঞ্জ অ্যারেনাতে অর্থাৎ বায়ার্নের মাঠে বায়ার্নের বিপক্ষে পিএসজি খেলছে। সেখানে ভিনসেন্ট কম্পানি, বায়ার্নের যিনি এই মুহূর্তে কোচিং এর দায়িত্বে রয়েছেন বা ম্যানেজার হিসেবে আছেন, তিনি আসলে অভিযোগ করছেন রেফারিং নিয়ে বা কন্ট্রোভার্সি হচ্ছে অনেক কিছু নিয়ে, গত ম্যাচ নিয়ে। আসলে এই ব্যাপারগুলো আসলে কিভাবে দেখছেন? আর দেখেন, আপনার হচ্ছে যখন আপনি একটা টুর্নামেন্ট জিতবেন, জিততে চাবেন, তখন আপনার লাক ফেভার করতে হবে। তো আলটিমেটলি সেই লাকটা ফেভার করছে প্যারিসের দিকে। আমরা দেখছি যে আলটিমেটলি ম্যাচের উইদিন 10 মিনিটসের মধ্যে দেখা গেছে যে নুনো মেন্ডেস কিন্তু একটা হলুদ কার্ড কনসিড করছিল। এরপরে আমরা দেখছি যে আলটিমেটলি
ম্যাচের 25-27 এরকম মিনিটের মধ্যে নুনো মেন্ডেসের কিন্তু একটা হ্যান্ডবল হয়েছিল, বাট আনফর্চুনেটলি সেই ডিসিশনটা আলটিমেটলি প্যারিসের এগেনস্টে যায় না, সেটা গেছে বায়ার্নের এগেনস্টে। এরপরে আমরা দেখছি যে ভিতিনা একটা বল ক্লিয়ার করতে যায়, সেটা হচ্ছে জোয়াও নেভেসের হাতে লাগছে। এটা কিন্তু বায়ার্ন একটা মানে সবাই মিলে আপিল করছিল, আলিয়ান্স অ্যারেনার যে দর্শকরা তারা কিন্তু একদম সবাই মিলে আপিল করছে। কিন্তু এখানে যে ফুটবলের যে রুলসটা আছে সেটা বলা হয়েছে যে নিজেদের টিমের প্লেয়ার যদি সেটা ক্লিয়ার করতে যায়, যদি নিজেদের টিমের প্লেয়ারের কাছে বলটা লেগে যায় হাতে কিংবা বাহুতে অনিচ্ছাকৃতভাবে, তাহলে কিন্তু পেনাল্টি হয় না। এখন আমরা সেটা বলতে পারতেছি না যে আলটিমেটলি সেটা অনিচ্ছাকৃতভাবে ছিল নাকি ইচ্ছাকৃতভাবে ছিল, যদিও আমি কমেন্ট্রিতে শুনছিলাম যে আলটিমেটলি সেটা আসলে অনিচ্ছাকৃত ছিল। সো সেই হিসাবে ওটা কিন্তু আলটিমেটলি পেনাল্টি হয় না। আর আমি এটা আগেই বললাম যে আলটিমেটলি আপনাকে যখন টুর্নামেন্ট জিততে হবে তখন কিন্তু আপনার লাক ফেভার করতে হয়, এবং সেটাই আর কি লাক ফেভার করছে প্যারিসের পক্ষে। নবী ভাই, তাহলে ওই যে নুনো মেন্ডেসের হাতে যেটা লাগলো সেইটা নিয়ে আসলে কি বলবেন? হ্যাঁ, ওইটা তো আলটিমেটলি দেখেন, ওইটা তো আমি বললাম যে আলটিমেটলি রেফারি যদি ভুল না করতো তাহলে হয়তোবা প্যারিসের টিমটা 10 জনের মধ্যে দেখা যাইতে পারতো, কারণ ওটা কিন্তু রেড কার্ড, ওয়ান কাইন্ড অফ রেড কার্ড বলা যায়। কিন্তু যেহেতু ওই যে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, আলটিমেটলি প্যারিসকেই সেটা ফেভার করছে। তাহলে প্যারিসের ভাগ্য কি সেখানটাতেই ঘুরলো? না, এটা আসলে দেখেন, এটা আসলে কন্ডিশনাল সেন্টেন্স। আমরা সবসময় চিন্তা করি যে এই জিনিসটা এভাবে হলে হয়তো বা বেটার হতো, যেমন আমরা অনেক আগে পড়ছি যে ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পোর, বাট আপনি তো কখনো কিং হবেন না, ঠিক আছে? সো প্যারিসের যেটা হয় নাই সেটা নিয়ে আসলে আমরা মানে ডিবেটে না যাই। তাহলে লুই এনরিকে কি আসলে এই মুহূর্তে বিশ্বের সেরা কোচ মনে হচ্ছে কি? আনডাউটেডলি বলা যায়, কারণ আপনি দেখেন আমরা মডার্ন ফুটবলে লাস্ট মানে 2বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কোয়ালিফাই করা, রিয়াল মাদ্রিদ যেটা করছিল আর কি টানা 3বার, সেটাই কিন্তু আলটিমেটলি লুইস এনরিকে করে দেখাচ্ছেন। সো লুইস এনরিকে ওয়ান কাইন্ড অফ আমার মনে হয় যে খুবই আন্ডাররেটেড একজন কোচ। এই গেম প্লেটাই যদি আপনি প্রিমিয়ার লিগের মতো জায়গায় শো করতে পারতেন, বা হচ্ছে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল কোয়ালিফাই করতে পারতেন, তাহলে কিন্তু আপনাকে মানে অন্য একটা লেভেলে নিয়ে যাওয়া হইতো। কিন্তু লুইস এনরিকে যেভাবে আন্ডার রেটেড, মানে হচ্ছে একদম পর্দার আড়াল থেকে যেভাবে প্যারিসকে মানে একদম ট্যাকটিক্যালি জেনারেট করছেন, আনবিলিভেবল। আমরা দেখছি যে আলটিমেটলি প্যারিসের টিমে মেসি খেলছে, নেইমার, এমবাপের মতো সুপারস্টাররা খেলছে, যে জায়গায় আমাদেরকে বলা হতো ডেমবেলে একজন মানে অ্যাম্বুলেন্সে পড়ে থাকতো, তারপর হচ্ছে হসপিটালে যেত, সেই ডেমবেলে এর আগের সিজনে কিন্তু ব্যালন ডিওর তিনি জিতছেন, এবং এই সিজনেও তিনি কিন্তু একদম একেবারে একটা কন্টেন্ডার হিসাবে খেলছেন, এবং কাভারেজ স্কেলিয়া আনবিলিভেবল দুয়ে, এবং তাদের যে মিডফিল্ড বা হচ্ছে আপনি ডিফেন্সের কথা বলেন বা গোলকিপারের কথা বলেন, গোলকিপার কিন্তু দোনারুমা এই সিজন ছেড়ে চলে গেছে, সেটাও কিন্তু লুইস এনরিকের জন্য, এবং লুইস এনরিকে এরকম একজন গোলকিপারকে বিশ্বমানের করা, তো এইটা আলটিমেটলি আমার মনে হয় যে লুইস এনরিকের একটা ফাইনাল ডান্স আই গেস। পিএসজি ভার্সেস আর্সেনালের ম্যাচটা আসলে কেমন হতে চলেছে? আর্সেনাল একদিকে প্রিমিয়ার লিগে এখনো ফাইট করে যাচ্ছে এবং অন্যদিকে পিএসজি ইতিমধ্যেই লিগ টাইটেল জিতে নিয়েছে। বটলাররা কি বটল ট্যাগটা এইবার অন্তত সরাতে পারবে কি মনে হচ্ছে? এটা আসলে দেখেন, আপনি যেটা বললেন যে প্রিমিয়ার লিগে কিন্তু এখনো ম্যানচেস্টার সিটির সাথে আর্সেনাল কিন্তু একটা ফাইট চলতেছে, যদিও তারা 5 পয়েন্টে মোস্ট প্রবলি আগায় আছে, কারণ ম্যানচেস্টার সিটি কিন্তু লাস্ট ম্যাচটা তাদের ড্র করছিল। সো আর্সেনালের কিন্তু এই একটা ব্যালেন্স করতে হবে, যদিও আর্সেনালের ফিক্সচারটা একটু সোজা আছে, বাট ফাইনাল ম্যাচ ইজ অলওয়েজ আনপ্রেডিক্টেবল। আপনি যেটা বললেন যে আর্সেনালের একটা ট্যাগ আছে যে আলটিমেটলি সবসময় তারা বটল করে, সো আমরা দেখছি যে এর আগেও প্রায় 205 দিনের মতো তারা প্রিমিয়ার লিগে আগায় ছিল, তারপরে দেখা গেছে যে তারা একটি আলটিমেটলি বটল করে ফেলছে, যে কারণে তাদেরকে বটলার বলা হয়। সো এই যেহেতু ফাইনাল ম্যাচ একটা আনপ্রেডিক্টেবল, এবং এই দিক দিয়ে আসলে আমি প্যারিসকে আগায় রাখবো, কেন? কারণ তাদের হচ্ছে এই স্কোয়াডে কিন্তু আলটিমেটলি তারা এর আগের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলছে, সো তাদের কিন্তু এক্সপেরিয়েন্সটা বেশি আর্সেনালের তুলনায়। আর আর্সেনালকে যদি আপনি দেখবেন যে লাস্ট 6-7 বছরে মাত্র একটা ট্রফি জিতছে, সো তাদের কিন্তু ওই ট্রফি জেতার মেন্টালিটিতে তারা কতটা শো আপ করতে পারে সেটা আমরা জানতে পারবো আসলে বুদাপেস্টের গ্রাউন্ডে। অসংখ্য ধন্যবাদ নবী ভাই। দর্শক, কথা বলছিলাম এতক্ষণ বায়ার্ন ভার্সেস পিএসজির আলিয়ান্জ অ্যারেনার সেকেন্ড লেগ নিয়ে। তো এই ছিল সর্বশেষ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।